শুনছেন? এই যে শুনছেন? বলছেন বিষ্ণুপুর যাব। এই যে শুনছেন? বিষ্ণুপুর যাবো কোন দিকে? বলছিলাম বিষ্ণুপুর যাবো কোন দিকে? এই যে ভাই, ও দাদা, বলছিলাম বিষ্ণুপুর যাবে। রাত কত হয়েছে কর্তা? তা প্রায় 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে? নিতে এসে গেছিল বুঝলেন। সুপ্রির দোকানগুলো তো বন্ধ হয়ে গেছে। দেখুন আমি খুব বিপদে পড়ছি, আপনি যাবেন বিষ্ণুপুর? তাকে বিষ্ণুপুর কিন্তু এখান দিয়ে 2 কিলোমিটার জানেন তো। তারপরে ওই চারিদিকে ধান ক্ষেত, ভাঙাচোরা রাস্তা। আমার যাওয়ার ভীষণ দরকার, আপনি কি যাবেন? হ্যাঁ, না যাওয়ার তো কিছু নেই কর্তা। কর্তার স্থায়ী কম ওঠেন দাঁড়ান। বাঁচালেন কিন্তু তোমার এই গাড়ির ব্রেকটা কাছে ঠিক আছে ঠিক আছে, ওঠেন না। আপনি ওঠেন ওঠেন ওঠেন। শোনেন, ওই ভাড়া কিন্তু 50 টাকা লাগবে। হ্যাঁ, সে কি? সে কি কর্তা, গাড়ি তো গড়ায় নাই, তা হঠাৎ আপনার গাড়িতে পা উঠে আবার থেমে গেল। না, আমি তো শুনেছিলাম এখান থেকে বিষ্ণুপুরে ভাড়া 20 টাকা। সে তো ঠিকই শুনেছিলেন। সেটা হচ্ছে গিয়ে ন্যায্য ভাড়া। বললাম না, ঘুটঘুটি অন্ধকার, তারপর ভাঙাচোরা। আরে আরে ও দাদা, আরে হাঁটা দিলেন যে? দিলাম, কারণ আমার কাছে অত টাকা নেই। রাস্তায় কিন্তু চুরি চিন্তা হতে পারে। হবে, সেটা সম্ভব না। আর তোমার রিক্সায় চলে তো বলে কয়ে চিন্তা একেবারে নিশ্চিত। যান যান, পুকুরের তারা গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, রাতের ঘুমটাও গেল, আর এই ভাড়াটাও গেল রে বাবা, কপাল। নতুন মানুষ মনে হচ্ছে। আগে হ্যাঁ, দেখেই মালুম দিচ্ছে। তা এত রাত্রে কোথায় যা হচ্ছে? আগে বিষ্ণুপুর। বিষ্ণুপুর? সে তো ধ্যার গোবিন্দপুর মশাই। তা মশার আগমন কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতা থেকে। এত রাত্রে তো কোনো ট্রেন নেই মশাই। তা নেই, মানে আসলে কি জানেন, ওই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল বেলা 12টার সময়। হঠাৎ রাস্তায় রেল লোক আন্দোলন। আপনার 12টা বাজে দিল, তাই তো? ভীষণ ক্ষতি হলো জানেন। মশাই এখন বাসো নাকি? মানে ওই দয়া করে যদি বিষ্ণুপুরের রাস্তাটা একটু বলে দেন। জানেন, অনেকক্ষণ ধরে হাঁটছি, পথে জনমানব কিচ্ছু নেই, আপনার সঙ্গে প্রথম দেখা। অনুগ্রহ করে যদি ওই বিষ্ণুপুরের রাস্তাটা বলে দেন। আরে মোটাই, আজকালকার দিনে খালি হাতে রাস্তা বাদ দেয়, তার জন্য কিছু তো খসাতে হবে নাকি? মানে মানে কিছু টাকা হবে। টাকা? টাকা? হ্যাঁ। মানে কত টাকা? দেখুন না, 20-40 টাকা হলে হবে। দেখুন, তা হয়তো হয়ে যাবে, কিন্তু তার আগে বিষ্ণুপুরের রাস্তাটা বলে দেবো, সব বলে দেবো। এই যে রাস্তাটা দেখছেন, হ্যাঁ। এটা সোজা পশ্চিমে হাঁটলে বিষ্ণুপুর। এখানে কত দূর হবে? কত দূর হবে না? এই যে রাস্তাটা দেখছেন না, হ্যাঁ। এটা সোজা বিষ্ণুপুরের রূপ চিরে হ্যাঁ। দুভাগ হয়ে শিবপুর চলে গেছে, বুঝলেন? আচ্ছা। আবার শিবপুর থেকে বিহার বর্ডার মাত্র 3 কিলোমিটার। আচ্ছা। রাস্তার ডাইনে হিন্দু পাড়া আর বাইরে মুসলমান। মশাই, আপনি হিন্দু না মুসলমান? হ্যাঁ, আমি মানুষ। মানুষ? শুধু মানুষ? হ্যাঁ, আরে সেটা তো প্রাকৃতিক যুগের কথা মশাই। সভ্য মানুষের জাত থাকবে তো নাকি? আমি তো মনে করি আধা সভ্যরাই জাত ভাগ করে, প্রকৃত সভ্যরা নয়। দিন মশাই, চাষতলা মানুষ নাকি? নিশ্চয়ই।
স্বয়ং বিবেকানন্দ বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নারী। তার মানে ধরুন আমিও মানুষ তো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ধরুন আপনাকে সঠিক রাস্তা না দেখিয়ে আমি যদি ভুল রাস্তা দেখিয়ে দিই, কিংবা ধরুন আপনাকে একলা পেয়ে আপনার সর্বস্ব লুট করে নেই, তবু আমি মানুষ তো। মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু সেটা। বাহ, শুনছেন, একটা কথা ছিল। জামিলা, জামিলা, বলছি একটা ঠিকানা জানতে চাইছি। শুনছেন? জামিলা, একটা কোথায় তুই? বলছি একটা ঠিকানা জানতে চাইছিলাম। হ্যাঁ চাচা, আপনার বিছানা করে দিয়েছি, শুতে চলুন। আস্তে আস্তে। এ কি, আপনি? হ্যাঁ মানে আমি ওনার কাছে একটা ঠিকানা জানতে চাইছিলাম। লতিফ চাচা কানে কম শোনেন। আপনার কি প্রশ্ন আমাকে বলতে পারেন? কিন্তু আমি তো ওনার এত কাছে দাঁড়িয়েছিলাম, উনি কি চোখেও দেখতে পান না? না, চোখের না দুর্বল ছিল। ক্রমশ দৃষ্টি কমতে কমতে 2 বছর আগে থেকে আর কিছুই দেখতে পান না। তো হ্যাঁ, আপনি যেন কি একটা জানতে চেয়েছিলেন? হ্যাঁ মানে আচ্ছা, এটাই বিষ্ণুপুর তো? হ্যাঁ হ্যাঁ। এখানকার হাই স্কুলের সেক্রেটারি ওই বিশ্বনাথ মুখার্জি বাড়িটা কোন দিকে? বিশ্বনাথ মুখার্জি? হ্যাঁ। হ্যাঁ, ওই তো গ্রামের একেবারে শেষ মাথায়। আচ্ছা। ওই বাঁদিকে, হ্যাঁ। বাঁদিকে 3টে বাড়ির পর। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, শুনুন, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি না তা হয়তো হতো না, তবু না আসতে পারার কারণটা একবার দেখা করে বলতে পারলে ভালো হয়, এই জন্য আর কি। সময় মতো আসতে পারেননি, আপনি ভাগ্যবান। এসে পড়লে কিন্তু খুব দুর্গতি পোহাতে হতো। দুর্গতি পোহাতে হতো কেন বলুন তো? আর বলবেন না, বেশ কিছু বই রাখা তো ইন্টারভিউ দিতে এসেছিল। ওই সেক্রেটারি মশাই গুন্ডা লাগিয়ে তাদেরকে এখনই মেরে দাঁড়িয়েছেন। কি বলছেন? হ্যাঁ, মেরে দাঁড়িয়েছি? আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। দেখুন না, আমি কিন্তু ইন্টারভিউ লেটার পেয়েই এখানে এসেছি। দেখুন নিয়ম রক্ষার্থে ওরকম কিছু ইন্টারভিউ লেটার পাঠাতে হয় বই কি, কিন্তু চাকরিটাও নেই। ওই পাশে ফ্ল্যাট একটা ছেলেকে। শুনুন, আপনার ওই ডিগ্রি নিয়ে এত রাতে ওই সেক্রেটারি মশাইয়ের বাড়ি গেলে আপনি কিন্তু অন্য বিপদেও পড়তে পারেন। তাহলে কি করি বলুন? আসছেন কোথা থেকে? ওই তো কলকাতা থেকে। কলকাতা? হ্যাঁ কলকাতা। তুই কি কারোর সঙ্গে কথা কইছিস জামিলা? আমি একটু চাচাটিকে শুয়ে দিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি দাঁড়া এসে বসুন না। ঠিক আছে, ঠিক আছে, আমি শুনে যাই। যাবেন, চাচা। আস্তে আস্তে। তুই কি জব্বরের সঙ্গে কথা কইছিস? ও বন্ধু সাদিতে যায়নি? সাবধানে, সাবধানে পা ফেলুন চাচা। সাবধান সাবধান করছিস কারে? জব্বরে হারামজাদা, হারামজাদা আজ তোর গায়ে হাত তোলাছে। বেশরম, নালায়েক। প্লিজ প্লিজ আপনি চাচাটির কথা কিছু মনে করবেন না। আসলে চাচাটির মাথাটা একদম ঠিক নেই। তাছাড়া কানেও খুব কম শোনে, চোখেও দেখতে পান না। আপনি বসুন না, আমি চাচাটিকে বেহুদা। আপনি যান, আপনি যান। বদতমিজ, নালায়েক। আমি বাপের তোর অভিশাপ দিচ্ছি, তোর যেন আমার মতো তো গন্ধ হয়ে যায়। সাবধানে সাবধানে, আস্তে আস্তে। নাপাক ইবলিস, তোর ইন্তেকালের সময় তোর মুখে যেন কেউ এক বুন্দু পানিও না দেয়। আস্তে আস্তে, সাবধানে করুন। আল্লাহ
হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি ভোর 5টার আগে কিন্তু কলকাতায় কোনো কোনো ট্রেন নেই। আপনি কি এখন এই সেক্রেটারি মশাইয়ের বাড়ি যেতে চান? না না, আপনি যা শোনালেন এর পরে আর সেখানে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে তাহলে আপনি এখন কি করতে চান? সেটা তো ভাবছি জানেন, মানে ভোর 5টা অবধি যদি কোথাও একটু আর কি। আপনি হিন্দু না মুসলমান? আমার নাম জানি না। আমি আমি শুভেন্দু অধিকারী। আপনি চাইলে আমাদের এখানে রাত্রি যাপনের ব্যবস্থা করতে পারেন। এখন আপনার অভিরুচি। আমি কৃতজ্ঞ হব, ভীষণ কৃতজ্ঞ হব। বলছি আমাদের এখানে খেতে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন, আমি জাত ফাত কিছু মানি না। তাহলে তাহলে উঠে সেখানে বসুন না। বসুন বসুন, এখানটায় বসুন। হ্যাঁ, আমি একটু ভেতর থেকে আসছি। বলছে শুনুন, হ্যাঁ বলুন। ভাই একরাশ ধুলো, একটু জলের ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো। ওই তো ওখানে টিউবওয়েল আছে, হ্যাঁ। গিয়ে ধুয়ে আসুন। আমি একটা গামছা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ চলুন। ঠিক আছে। নিন, মুছে নিন। হ্যাঁ হ্যাঁ নিন। বলছি আপনি এলেন কোন ট্রেনে? আরে সে আর বলবেন না, ট্রেন পৌঁছবার কথা ছিল বেলা 12টায়, হঠাৎ রাস্তায় রেল রোকমান্ত। মানে সারাদিন ট্রেনেই কেটে গেল। কি যে ধকল গেছে সারাদিন ট্রেনে, দুই পরিবারে গন্ডগোল, তাই নিয়ে রেল রোক। যাচ্ছে তাই না। এ মা, তাহলে তো আপনি বড্ড ক্ষুধার্ত। ঘরে ভাতও আছে, মুড়িও আছে। আপনার কি ভালো লাগবে বলুন, আমি এক্ষুনি। আরে শুনুন, আর আপনি ব্যস্ত হবেন, আপনি বসুন 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 বসুন। সারাদিন ট্রেনে বসে টুকটাক যা খেয়েছি না, তাতে দিব্যি করে রাতটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু তার আগে না, মানে আমি একটু জানতে ইচ্ছে করছে। হ্যাঁ মানে বলুন না। আপনি লেখাপড়া কত করেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আপনার ওই ভাষার মধ্যে যে বালিশ ঠিক রেখে হচ্ছে না, তাতে তো সাধারণ গ্রামের মেয়ে বলে মনে হচ্ছে না। এদেশের মেয়েরা তো মেয়ে, চিরদিন একেবারে হাতে পায়ে বাঁধা। আমি কিন্তু আপনার লেখাপড়ার কথা জানতে চাইছি। সামান্য বাংলায় অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম, ব্যাস ওই পর্যন্ত। কিছুদিন কলেজে যাতায়াত করেছিলাম, এই আর। ওটা ছাড়লেন কেন? আপনাদের বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আপনি বরং বসুন, আমি এক কাপ চা করে দিই। আরে না না, দরকার নেই, এত রাতে প্রয়োজন নেই। দেরি হবে না, এক্ষুনি হয়ে যাবে। নিন, চাটা খেয়ে নিন। আরে, এত তাড়াতাড়ি? নিন, নিন। আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে নাকি আপনার বাড়িতে? আরে না না, আসলে কি জানেন তো, হ্যাঁ। চাচাজি ঘন ঘন চা খান তো, হ্যাঁ। তাই চাটা ফ্লাক্সে সবসময় তৈরি করাই থাকে। নিন নিন, খেয়ে নিন। তাই বলুন। আহ, আর সত্যি কথা বলতে কি জানেন তো, এই সময় এই গরম গরম চা না সত্যি খুব দরকার ছিল। একটা কথা বলবো, মানে যদি কেউ মনে না করে, হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে আপনার গানের গলাটা না ভীষণ সুন্দর। কি করে বুঝলেন? ওই তো আপনার চাচাজির কাছে যখন এই ঠিকানা জানতে চাইছিলাম, তখন ঘরের ভেতর থেকে আপনার গানের গলাটা ভেসে আসছে। ভীষণ চমৎকার। চমৎকার কিনা জানি না, তবে গান গাইতে আমি ভালোবাসি। হ্যাঁ তাই নাকি? তাহলে একটা শোনান না। এখন এত রাতে লোকে পাগল ভাববে। আরে কেউ কিচ্ছু ভাববে না, আপনি প্লিজ প্লিজ শোনান। বেশ, আপনি যখন এত করে বলছেন, তবে গাইছি। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে আর বাড়ালে আরো
ঘর যে তোমার জয় ধ্বজা তাই কি জানি সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরা মোর শূন্যতায় এর ওপারে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ারে বলে আলো পারে। অপূর্ব চমৎকার এইবার বলুন তো আপনিও তো বেশ ভালোই গাইলেন। ওই হলো আর কি। আচ্ছা এবার বলুন তো আপনি লেখাপড়া ছাড়েন কেন ভাগ্য করতে দিল না যে। কিরকম বলতে আপত্তি আছে না, মামুলি গল্প। কলেজে পড়ার সময় খুব খুব গরিব ছিলাম আমরা, আমি আর আমার মা। আর বাবা 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 দ্বিতীয় নিকা করে মাকে ত্যাগ করেছিলেন। কোনো সম্পর্ক ছিল না। শিশুকাল থেকেই মা আমাকে ভীষণ ভীষণ কষ্ট করে মানুষ করেছিলেন। কি হলো থামলেন যে জানেন, খুব অল্প সময়ের উজ্জ্বল স্মৃতি। কলেজের এক সহপাঠী কবির উদ্দিন আমাকে খুব ভালোবাসতো, আমিও কবিরকে ভীষণ ভালোবাসতাম। কবির অবস্থাপন্ন বাড়ির ছেলে ছিল, তাই কবির বাবা মা চাননি আমাদের এই বিয়েটা হোক। অবশেষে ছেলের জেদের কাছে হার মানলেন, আমাদের বিয়ে হলো। তার মানে আপনি বিবাহিতা হ্যাঁ, ছিলাম কিছুদিনের জন্য। তারপর ভাগ্যের কাছে আমার হার হলো। বিয়ের কিছুদিনের মধ্যেই মা ইন্তেকাল করলেন। আর একটা কার অ্যাক্সিডেন্টে আমার কবির মারা গেল। ব্যাস, আমিও শ্বশুর বাড়ি থেকে বিদায় চেয়ে এলাম। এখন এই যা দেখছেন, চাচা এখানে আসছে। আমার গল্প শেষ, এবার আপনার কথা বলুন। শহর ছেড়ে এই গ্রামের স্কুলে মাস্টারি করতে এসেছিলেন কেন? আরে কি করা যায় বলুন শহরে চাকরি কোথায় শহরে কে কে আছে না না? আপনজন বলতে কেউ নেই তাহলে থাকেন কোথায়? ওই তো 4 বন্ধু মিলে দুটো ঘর নিয়ে একটা মেস বানিয়েছিলাম বন্ধুরা সব চলে গেছে এখন আমি একদম একা মানে 2 কামরা একটা ফ্ল্যাট বলতে পারি। খান কোথায়? রান্না করে? আরে না অত সবাই কোথায় হোটেলে মাস খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি অযথা হোটেলে অপব্যয় না করে রান্না করে খেলেই তো ভালো। আসলে কি জানেন টিউশনটা বেশ ভালো জমেছে ব্যাচ বাই ব্যাচ পড়তে আসে রান্না করে যে খাবো তার সময়টা কোথায় জানেন আপনার জীবনের সঙ্গে না আমার জীবনে একটা অদ্ভুত রকম মিল খুঁজে পাচ্ছি কি রকম? শুনুন, হ্যাঁ বলুন না। আমার দিদি শ্বশুর বাড়ি ঘর করতে না পেরে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের বাড়িতে পালিয়ে আসে পালিয়ে? হ্যাঁ পালিয়ে পালিয়ে বেঁচে ছিল তো? না না বাবা মা তাকে বুঝিয়েছিল যে স্বামীর ঘরে তার আসল ধন। তাই তাই আমার দিদি আবার ফিরে যেতে বাধ্য হয়েছে একদিন খবর এলো আমার দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমার
মা এত বড় আঘাতটা সহ্য করতে পারে? একদিন যাচ্ছে সবার অপেক্ষে আমার মা পরে পুকুরে ডুবে আত্মহত্যা ওদের সকালবেলা মা সেই ভেসে ওঠা মাছটা আমি প্রথম দেখি। তখন আমার বয়স মাত্র 10। তারপর থেকে বাবাও যেন কেমন হয়ে গেল। একদিন সেও আমাদের ছেলে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। আর এই এত বড় পৃথিবীতে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। তারপর এক অজানা সুখের সঙ্গে এই কলকাতায় আসা, তারপরে এই যা দেখছেন তাই। মৃত্যু সে তো একেবারে শেষ সমাধান। তার আগে একবার বাঁচার চেষ্টা করবো না? যদি কিছু মনে না করেন, আপনাকে একটা অনুরোধ করবো, রাখবেন? আরে বলুন না, আপনার যে কোনো প্রশ্ন আমি নির্দ্বিধায় করতে পারেন, আমি কিচ্ছু মনে করবো না। আমাকে আপনি কলকাতায় নিয়ে যাবেন? কলকাতায় নিয়ে যাবো কেন? কলকাতায় বুঝি আপনার অনেক আত্মীয় স্বজন আছে? না, কেউ নেই। তাহলে কলকাতায় গিয়ে আপনি কি করবেন? মুক্তির গান নেব। আপনি কি এখানে বন্দি? হ্যাঁ, বন্দি এবং রক্ষিতা। রক্ষিতা? কি বলছেন কি? আপনি তো এবার একা। তাহলে কি চাচাজির কাছে? চাচার এক ছেলে আছে নাম জব্বার। তার ছেলে মেয়ে বউ সব আছে। কোথায় তারা? ভাবি ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেছে বেড়াতে। না, চলে যেতে বাধ্য হয়েছে। কারণ আমি। আপনি? হ্যাঁ, আমি। তোমার চাচাতো ভাই জব্বার নিয়মিত আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে প্রতি রাতে চাচাজি কি ওই জব্বরের কথাই কোনো প্রতিবাদ করেনি? হ্যাঁ, করেছিল। ভাবি প্রতিবাদ করতে গিয়ে প্রচন্ড মার খায়। এমন স্বামী ঘরে পড়ে থাকতে পারেনি সে, তাই তো চলে যেতে বাধ্য হয়েছে। আর আপনি নিজে কেন প্রতিবাদ করেননি? জাফর মাস্টার এখানকার পঞ্চায়েত প্রধানের ডান হাত, থানা পুলিশ সব হাতের মুঠোয়। প্রতিবাদ করে কি করবো বলতে পারেন? তাছাড়া ছলে বাস করে কতক্ষণই বা কুমিরের সাথে লড়াই করে চাই বলুন তো? আচ্ছা, আপনার উপর এই অত্যাচারের কথা আপনার চাচাজি জানেন? নিজের চোখেই তো দেখলেন, তিনি পঙ্গু, চোখ কান দুই হারিয়েছেন। আর তো কিছু করার নেই। আরে গ্রামের লোকেরা জানে, কিন্তু ওই শয়তানকে কে না ভয় পায়? ওর সঙ্গী সাথীরা সব সমাজ বিরোধী। প্রায় খুন খারাপি হয় এই দলটাতে। রাজনৈতিক নেতারা? রাজনৈতিক নেতা? হ্যাঁ। ওই রাজনৈতিক নেতারা এদের সাহায্য নিয়ে তো ক্ষমতার সিংহাসন বজায় রাখেন। তাই তো বলছি আপনি আমাকে কলকাতায় নিয়ে যাবেন। কিন্তু দেখুন, আমার সঙ্গে যাওয়াটা কি আপনার ঠিক হবে? ঠিক? এখানে কি ঠিক আছে? আমি ঠিক মতো জীবন কাটছে আমার। আমার সঙ্গে গেলে লোকে কি বলবে? লোক? কোথায় লোক? অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা নেই যাদের, তাদের সমালোচনাকে ভয় করতে যাবো কেন? আমার যে কোনো চাল ছিল আমি জানি না। ও হ্যাঁ, ওর পাঁচটা ট্রেনে যাবেন তো? তারপরে কি আর কোনো ট্রেন নেই? হ্যাঁ আছে, সকাল 8টায়। সেই ভালো, 8টা ট্রেনে গেলে আর গড়ে ওঠার তাগিদ থাকবে না। বিপদে পড়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন, অযথা আপনাকে দুশ্চিন্তায় ফেললাম, কিছু মনে করবেন না। না মানে শুনুন কথাটা। শুভরাত্রি।
শুনবেন ডাউন কলকাতা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। Attention please. Down Kolkata local is arriving on platform number 2. कृपया ध्यान दें, डाउन कोलकाता लोकल 2 नंबर प्लेटफॉर्म पर आ रही है। প্লিজ আমাকে যেতে দিন, আমি টিকিট কাটার সময় পাইনি। আরে আপনার টিকিটটা দেখাবে তো নাকি? বলছি তো টিকিট কাটার সময় পাইনি। দেখুন এই ট্রেনে সারপ্লাস চেকিং আছে, আপনাকে বিনা টিকিটে আমি যেতে দিতে পারি না। প্লিজ আপনার টিকিট দেখান। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, আমার এই ট্রেনটা ধরতেই হবে। কেন বুঝতে পারছেন না? আপনি আর টিকিটটা কেটে যান 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 যান। বলছি তো টিকিট কাটার সময় পাইনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। টিকিটটা দেখান। ওনাকে ছেড়ে দিন, ওনার টিকিট আমি কেটেছি। সরি মিস্টার বোস, ওনাকে ছেড়ে দিন। যান যান। আপনি দিকে আসুন। আর চলুন, আজকে দেখে চলুন। আপনি অচেনা কলকাতায় একা কেউ যায় না, যে যাচ্ছি যা, তুমি একা যাচ্ছ, এসো। নেপাল আমাদের আজকের নাট্যায়নের প্রযোজনা রাস্তা শেষ হল। আমরা প্রথমে আমাদের রাস্তার যারা অভিনয় করেছেন তাদের পরিচয় করিয়ে দেবে। নেপাল দাস আবহ, সুশঙ্কর মজুমদার, প্রদীপ গুহ, নমিতা বিশ্বাস, নমস্কার, সোনালী দাস, রথিন মুখার্জি, নমস্কার, অরূপ দা, গৌতম, এই বইয়ের নির্দেশক আমাদের কি সাংবাদিক বন্ধুরা এসেছেন? বুঝছো? আরে তাড়াতাড়ি করো, এখন তো অফিস
যেতে দেরি হয়ে যাবে তোমার। মা, ও মা, হ্যাঁ বাবা কি বাথরুমে? হ্যাঁ, তৈরি হচ্ছে। ও আচ্ছা। দেখছিস তো, ঘরে জামা জুতো সব রেডি করে রেখেছি। কাল থেকে আবার এক লাঠি জুটিয়েছি। রোজ রোজ সন্ধ্যেবেলা কোথায় যে যায় কে জানে। এদিকে অফিস কামাই করে সারা দুপুর দরজায় খিল দিয়ে পড়ে থাকছে। আজ নিয়ে 5 দিন হলো মা। নিশ্চয়ই বাবার কিছু একটা হয়েছে। সব সময় কি যেন একটা ভাবছে। এই কদিনে বাবার চোখ মুখ কেমন বসে গেছে দেখেছো? হ্যাঁ রে, যে মানুষটা জ্বর থাকলে অফিসে ছোটে সে মানুষটা কেমন যেন বদলে গেল। একটা কিছু তো হয়েছে, কিন্তু ঘরের মানুষকে তো সেটা বলবে, কোনো কথার উত্তর নেই। থুম মেরে মুখে কুলু পেটে বসে আছে। যতই জিজ্ঞেস করো ওই একই উত্তর, শরীর ভালো না। আরে বাবা, শরীর ভালো না তো ডাক্তারের কাছে যাও না, সেও তো যাবে না। আমার মনে হয় কি জানো তো মা, নিশ্চয়ই বাবার অফিসে কিছু একটা হয়েছে। না না, কি হবে অফিসে? কিচ্ছু হয়। তুমি বুঝতে পারছো না মা, আজকাল অফিসে কত রকম ঝামেলা হয়। কি জানি, ওরকম কিছু হলে কি বলতো না? জিজ্ঞেস করলে তো চুপ করে থাকে, কেমন একটা অস্বাভাবিক ভাবসাব। আমার ভালো থাকে না বাবু। বাবা, তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে মা, একটু কাছে পিঠে যাবো। তার মানে তুমি আজও অফিস যাবে না? তোমাকে কোথাও যেতে হবে না, শরীর ভালো না, এখানে চুপ করে বসো। অফিস থেকে কদিনের ছুটি নিয়েছো? হ্যাঁ, অফিস থেকে কদিনের ছুটি নিয়েছো? ওহো, ছুটি? হ্যাঁ, না ঠিক ছুটি নয়, তবে কদিন ধরে শরীরে জুত পাচ্ছি না তো। কেন দেখে বোঝো না? তোমায় দেখে না বুঝলেও তোমার ওই লাঠিটা দেখে বুঝতে পারি। হ্যাঁ, লাঠি থেকে থেকে খালি মনে হচ্ছে আমার সব কিছু বোধহয় শেষ হয়ে আসছে। অলক্ষণে কথা বলো না তো। মানুষের জীবনে বিপদ আসে, দুর্যোগ আসে, চিন্তা ভাবনায় মানুষ মাথা তুলতে পারে না। সংসারে এসব হয়, কিন্তু তোমার মতন নিজের মাথা একা পেতে দিয়ে কেউ বসে থাকে না। ঘরের 5 জনকে আপন ভেবে তাদের সব বলে। এসব তুমি কি বলছো অন্নদা? এই দেখো, এই দেখো, আবার কান্নাকাটি করতে মা। দেখ না তোর মার আবার কি হলো, দেখ তো। মা তো ঠিক কথাই বলেছে বাবা, হ্যাঁ, তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি আমাদেরকে সেটা বলতে চাইছো না। কে কে তুমি এরকম চমকে উঠলে কেন? চমকে উঠলাম? কোথায় চমকে উঠলাম? চমকে উঠলে? না না না, আমি চমকাইনি। আমি তোমাদের মালিক মিস্টার ঘোষ একজন লোক পাঠিয়েছে, বলেছেন তোমার সঙ্গে দেখা করতে চায়। দেখা করতে চাইছি? কেন কেন কেন? হ্যাঁ, কিসের জন্য দেখা করছে? শোন, তুই কে বল, আমি অসুস্থ, আমি শয্যাশায়ী, বিছানায় শুয়ে আছি। আরে কি জন্য এসেছে সেটা শুনবে তো। জানা আছে অন্নদা, কিন্তু তুই এত তুমি তাকে জানা। আরে একবার শোনোই না কি বলে। বুঝো না, নিয়ে চাচামেচি করো না অন্নদা। ব্যাপারটা ভালো করলে ও ভগবান, বেশি কথা বলে আমার গলার অবস্থা শুনতে পারে যে। বাবা, উনি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। চলে গেছে, চলে গেছে। আরে মা, কিছু বললো? কি? মানে কেন এসেছে কি বৃত্তান্ত? না তো, তুই কিছু জিজ্ঞাসা করিসনি? কে জিজ্ঞেস করবো, আমি কিছু জানি না। না না, সেটা তো ঠিক কথা। আচ্ছা মা, ওই যে লোকটা এসেছে, হ্যাঁ, ওরা তো কোনো পিয়ন মুক্ত দেখলি? কি অবতাবল বকছো? হ্যাঁ, নিশ্চয়ই অফিসে তুমি কোনো কাণ্ড বাঁধিয়ে বসেছো, এখন চোরের মতো পালিয়ে বেড়াচ্ছ। না 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 না, পালিয়ে বেরোবো আমি? কেন পালিয়ে বেরোবো? যা, বেটা ছেলে আমার দেরি করিয়ে দিল। হ্যাঁ, দেরি করে দিল। আমি আসছি। তার মানে তুমি ঘোষের বাড়ি যাবে না? কি জন্য এসেছে সেটা জানার দরকার নেই? না না, আমার যদি কিছু জানার থাকতো আমি তো ভেতরে ডেকে নিয়ে এসে সমস্ত কিছু জানতে পারতাম নাকি? আসি রে মা, আসছি গো। যা ইচ্ছে তাই করো, আমি আর পারি না।
যেরকম করছে তাতে তো বড় মাকে একটা খবর দেওয়া দরকার বলো। কোনো দরকার নেই, যেখানে ঘরের মানুষই হদিশ করতে পারছে না সেখানে বাইরে থেকে এসে সে আর কি করবে? আগে যা আছে তাই হবে। তাই বলে বাবা দিন দিন এইরকম হবে আর আমরা চুপচাপ বসে থাকবো? তা কি করবো? কিছু তো একটা করবো নাকি? কি রে, তুই গিয়েছিলি? আরে বলবি তো তুই বাবার অফিসে গিয়েছিলি? তাহলে এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ? তাহলে এতক্ষণ কোথায় ছিলিস? আমি আমি একটু জগবন্ধু কাকুর বাড়ি গিয়েছিলাম। জগবন্ধু কাকু? বাবার অফিসে সেই জগ কাকু। আর ভালো লাগে না মা, জানো তো, আর ভালো লাগে না। যত দিন যাচ্ছে এটা একটা রোগে পরিণত হচ্ছে। এক এক সময় তুমি পৃথিবীর কাউকে চিনতে পারো না। একটা ছোট্ট কথা বোঝাতে তোমার 1 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যায়। এটা না রোগে পরিণত হচ্ছে। এসব আর ভালো লাগে না মা, জানো তো, এসব আর ভালো। তাতে কি হয়েছে? অত মাথা গরম করছিস কেন? সবকিছুরই তো একটা সময় আছে। এত বড় একটা বিপদ ঘাড়ের উপর পারিস তোরা। গেলি তো একটা দরকারি খবর আছে, কি হলো না হলো সেটা এসে বলবি। তা না, যে যার মেজাজ নিয়েই আছে। থাক তোরা তোদের মেজাজ নিয়ে। সে মানুষটা মরুক বাঁচুক, তোদের কি তাদের? মা 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 তুমি বিশ্বাস করো মা, আমি কথাটা তোমাকে ওইভাবে বলতে চাইনি, তুমি বিশ্বাস করো। আচ্ছা মা, একটা কথা বলো তো, মাথাটা কি এমনি এমনি গরম হয়? হ্যাঁ, মাথাটা কি এমনি এমনি গরম হয়? এই আমি বাবাকে কতবার বলেছি, হ্যাঁ, যে বাবা যেখানে সেখানে যেমন তেমন কমেন্ট করো না। আরে হুটপাট করে কিছু বলো না, বয়স হয়েছে বলে না সবাই ছেড়ে দেবে না, রেহাই দেবে না। তুই কি শুরু করেছিস বলতো? কেন, কি হয়েছে? কি জগবন্ধু কাকু কি বললো সেটা বল। আরে সেই কথাটাই তো বলছি। তাও তো মন্ত্রী ভনিতা করে কি আছে? ও তো ঠিকই বলেছে। জগ কি বললো সেটা বল। আরে বাবা জগবন্ধু কাকু কি বল? কি বললো জগ? বললো ওই বাবা নাকি অফিসে কি সব কাণ্ড বাঁধিয়ে বসে আছে। সে কি বলছিস কি? মা, ওই যে বাবার অফিসের নতুন মালিক আছে না, মিস্টার ঘোষ, হ্যাঁ। সে নাকি এখন ওই বাপের জায়গায় বসে বাপের 10 গুণ হয়েছে। আরে হুকুম ছাটাই ধমক যাতা কথা, মানে অফিসের মধ্যে যাচ্ছে না তাই শুরু করেছে। আর অফিস শুদ্ধ লোক ভেতরে ভেতরে ফুসছে, কিন্তু কেউ ওনাকে কিছু বলতে পারছে না, জানো তোর তো? বাবা কি করেছে সেইটা বল। মা, লাস্ট যেদিন বাবা অফিস গেল তোমার মনে আছে? হ্যাঁ। সেই দিনকে নাকি বাবা আর জগ কাকু ওই অফিসটা শেষ করে অফিসের সিঁড়ি দিয়ে নামছিল। ওদের মধ্যে মালিককে নিয়ে কি সব কথা হচ্ছিল। আর মা, ঠিক সেই সময় ওই মালিক একদম গুটি 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 পায়ে ওদের পেছনে এসে দাঁড়িয়েছিল। বাবা জগ কাকু কেউ সেটা খেয়াল করেনি। আর কথা বলতে বলতে জানো তো মা, হঠাৎ বাবা বলে বসলো ওই ঘোষের বাপটা ছিল চামার আর ছেলেটা হয়েছে জানোয়ার। সর্বনাশা কাণ্ড! এটা বাবার কি দোষ? বাবা তো আর জানতো না পিছনে ওই লোকটা এসে দাঁড়াবে। আরে না না, আমি বাবার কোনো দোষ দিচ্ছি না নীলু। সেই কথা বলে এখন আর কি হবে? কপাল যা পূর্ব তা তো পুড়েইছে। সবাই খারাপ করলে মানুষের এমন দশাই হয়। মা 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 সব ঠিক হয়ে যাবে, মা সব ঠিক হয়ে যাবে, এরকম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, দেখেছিস তো, এই কারণের জন্যই তখন আমি বলেছিলাম যে বাবার একটু খেয়াল কম। আরে বাবা, মানুষজন আজকাল সাবধান হয়ে যেভাবে এই ধরনের কথাগুলো বলে না, বাবা তো সেটা করবে না। করবে না বাবা, কারোর কথা শুনবে না, কারোর কথা শুনবে আরে না বাবা। বাবা অসহ্য হয় না একটা কথাই বলেছে, তাও তো নিজেদের মধ্যেই বলেছে। এখন বাবাকে দোষ দিয়ে কি লাভ? বাবাকে দোষ দিচ্ছি না। কত সময় তো কত মানুষ এরকম বলে। এমন তো হয় না, সব কপালে করে, বুঝলি, সব কপালে করে। মা 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 এরকম টেনশন করো না। এখন বুঝি কেন মানুষটা এমন হয়ে যাচ্ছে। এরকম টেনশন করো না মা, সব ঠিক মাথার হয়ে যাবে। উপর পাহাড় ভেঙে পড়লে কেউ কি সোজা হয়ে দাঁড়াতে পারে?
বলো কি হয়েছে? মন্দিরে বসে আড়িয়ে রেখেছিলাম, আর মালিকের পাঠানো লোকটা কোথায় একটা মুখ পেতে বসেছিল। আমাকে দেখতে পেয়ে এই চিঠিটা আমাকে দিয়ে চলে গেল। চিঠি? চিঠি চিঠি কি লিখেছে চিঠি? দেখিনি দেখার সাহস নেই আমার। আচ্ছা তুমি এরকম টেনশন করো না তো, আমি দেখছি কি লিখেছে, আমি দেখছি। কি লিখেছে রে বাবা? আরে বরখাস্তের নোটিশ। আরে দাঁড়াও না, ও তো পড়ছে। একটু চুপ করো। না মা, এটা কোনো বরখাস্তের নোটিশ নয়, বুঝলে? তাহলে? এখানে মালিক বাবাকে তার বাড়িতে একবার দেখা করতে বলেছে। বাড়িতে ডেকে পাঠিয়েছে আর তুমি বরখাস্তের চিঠি ভেবে কি কাণ্ডই না করছো। পারো পটে। আচ্ছা অন্যদা, বাড়িতে ডেকে পাঠালে কি সব ভাড়া কেটে যাবে? আচ্ছা বাড়িতে ডেকে নিয়েও তো বরখাস্তের চিঠিটা হাতে ধরাতে পারে। তোরা জানিস না রতন, তোরা জানিস না কি অঘটন ঘটে গেছে, তোরা কেউ কিচ্ছু জানিস না। বাবা, আমরা সবকিছু জানি। রতন জগবন্ধু কাকুর বাড়িতে গিয়েছিল। হ্যাঁ বাবা, জগু কাকুর সাথে আমার কথা হয়েছে। জগৎকে সব বলে দিয়েছে। ঘরের কথা পরের বাড়িতে গিয়ে জানতে হয়। আমাদের বলে কি ক্ষতিটা হতো তোমার? বাবা, তুমি কোনো অন্যায় করো। তুমি একটা খারাপ লোককে খারাপ বলেছো। মানে আমি কি ভেবেছিলাম জানিস, আমি ভেবেছিলাম আমি নিজে সব মিটিয়ে ফেলতে পারবো। দেখ, সত্যি কথা বলতে আমি তোদের কোনো দুর্ভাবনায় ফেলতে চাইনি রে মা। সারা জীবন তো তোরা কত কষ্টই সহ্য করলি, এখনো করছিস। তোর একটা গতি হলো না, আর ওতে কোনো দাঁড়াতেই পারলো না। বাবা ভেবেছিলাম আর একটা বছর কোনো ক্রমে চালিয়ে নিতে পারলে এই জীবনে চিত্ত করে চলার পরিণামও তো একটা হতো, কিন্তু তা তো হবার নয়। ওপরওয়ালা বললেন, না হে হরিপ্রসাদ, তুমি তোমার তীরে এসে ভিড়বে না। তুমি আমার এই সমস্ত কথা বলছো? তুমি কি আমাদের জন্য কম কিছু করেছো বলো? হ্যাঁ বাবা, নীলু তো ঠিক কথাই বলছে। তুমি কেন এরকম ভাবছো বলো তো? হ্যাঁ, কেন এত টেনশন করছো? হ্যাঁ, শোনো তো এখানে এসো তো, এখানে বসো তো, বসো। আচ্ছা বাবা, দেখো তুমি এত টেনশন কেন? সুপর্ণা সাধুখা। অনিল কুমার মুখার্জি। সৌরজ্যোতি অধিকারী। নমস্কার, আমি জীবন অধিকারী। গার্গীদিকে চেনেন আপনারা? অধিকারীকে সম্বোধনা দেবেন আমাদের নাট্যায়নের সদস্য সুশঙ্কর মজুমদার। প্রদীপ গুহ, সুশঙ্কর একটু বেরিয়ে গেছে হচ্ছে। প্রদীপ গুহ আমাদের বন্ধু নাট্য নির্দেশক জীবন অধিকারীকে সম্বোধিত করছেন। ধন্যবাদ নাবিক নাট্যমের সকল শিল্পীদের। আমরা একটু মঞ্চে সদস্য তাপস দাস, শ্রী নীলেশ ভৌমি, সাংবাদিক শ্রী নীলেশ ভৌমি, তাকে আমরা বরণ করে নেব। তাকে বরণ করে নেবেন আমাদের সংস্থার সোনালী দাস। একটু মঞ্চে চলে আসবেন।
বিশিষ্ট সাংবাদিক পাঁচু গোপাল হাজরা আমাদের গোবরডাঙ্গা নাট্যায়নের পক্ষ থেকে তাকে সম্বোধিত করছেন আমাদের সংস্থার সভাপতি মাননীয়া সোনালী দাস। ধন্যবাদ সকল। সারাদিন খাটাখাটনির পর আমারও যে একটু বিশ্রামের প্রয়োজন। চালু আগিয়ে আছে দেখো, আমার চিচ্ছু আর একটু ঘুমোবে, মাথায় হাত বুলি দাও। আসলে একটু ঘুমায়া পড়ছিলাম। ঘুমায়া পড়ছিলাম? ওই বেটা দখল ছাড়। দহল? কে দহল? গত 6 বছর ধরে আমি এখানে ঘুমাচ্ছি। হাতে হাতে কি? কলকাতা শহরে এটুকু জায়গার জন্য কত ঝক্কি সামলাতে হয় জানিস? তার উপরে আছে আবার হুইসেলের দাপ, ছ্যানের বাসি। একবার বাজতে শুরু করলে থামায় কোন শান্তি। হুইসেল? আরে পুলিশ পুলিশ। হ্যাঁ, পেছনে লাগলে না একেবারে বাপের নাম খগেন করে ছেড়ে দেবে যতক্ষণ না দক্ষিণা ছাড়ছি। পুলিশ আজ পর্যন্ত আমার কাছ থেকে কত নিয়েছে জানিস? আগে দিনে 10 টাকা, এখন সেটা বাড়তে 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 দিনে 50 টাকা। আজ রাতটা একটু এখানে থাকতে দাও, কাল সকাল হলে অন্যখানে চলে যাবো। ওখানে কি যা চল। ওখানে ওখানে বড্ড শীত। শীত? তা আমি কি করবো? হ্যাঁ, আমি কি তাওয়া নিয়ে বসে আছি তোমার ইয়েটা সেক দেবো? হ্যাঁ, আমার জামাটা কেমন ছিঁড়া গেল, ওটা বাতারে চলে বড্ড কাঁপায়। এই শালা এই, আমি কি রাজ পোশাক পরে আছি নাকি? হ্যাঁ, ওই ওই শালা চল। বসে বললেই তাই। আচ্ছা, আমি যদি তোমার দাদা বলি মান্নি করি, তুমি আমার সুচি দিবা না? বড্ড শেয়ানা। হ্যাঁ, আমার সাথে সেন্টিমেন্টাল প্যাচ খেলছো? তা দাদা কেন, একেবারে বাবাই বলো না। তুমি কইলে এইটাই কবো। এই শালা আর কি মারছিস? না না সত্যি সত্যি। তো বাবা কেন? মাটাকে সঙ্গে করে নিয়ে আয়। মা আসলে ওখানে নাই। কেন? কোথায় গেছে? সে হয়তো এই শহরে। কে জানে? মানে ওই ডাইটার কথা কইও না আমার, যে নিজের পোলাটারে পেহলাইয়া থুয়া অন্য লোকে হাত ধরে পলাইয়া যায়, সে কি এর মা? তুমি হইলা বলো, আমি যাই। এই শোন, কোথায় যাবি? কোথায় যাবো? রাস্তায় যাবো। রাস্তা দরকার তো হবে না। এই মাঘে ঠান্ডায় ওখানে ঘুমোতে পারবি? না পারি না পারুম, এই একটা তোমার কাম কি? এই শালা এই, একবারে ঝাঁজ মেরে কথা বলবি না বলে দিচ্ছি। হ্যাঁ শালা কাঙালির ছেলে পদ্মলোচন। এদিকে আয়। আরে এদিকে আয়। বস। এখানে থাকতে চাস? বলছি এখানে থাকতে চাস?
দেখে কি চোর বলে মনে হয়? আমি কি চোর? করিস কি? জুতা পালি। ও আচ্ছা। এখানে থাকতে গেলে কিন্তু আমার গুরু বলে মান্য করতে হবে। হ্যাঁ, গুরু বলে মানবি তো? हाँ, तो बोल आज से तुम मेरा गुरु बन गया। आज से तुम मेरा गुरु बन गया। हाँ, सुख दुख में साथ साथ रहेंगे। बोल सुख दुख में साथ साथ रहेंगे। हाँ, ये वही ना बात। चल, अरे बोस बेटा बोस। हाँ, बोल। हाँ, তোর খুব ভাগ্য জানিস তো, কলকাতা শহরে এরকম একটা জায়গা ফোকটে পেয়ে যাবি। কি করিস? এই তো জুতা পালিশ। ঠিক আছে, নাম কি? পণ্য হ্যাঁ, মায়ের রাখছে আচ্ছা তোর বাড়ি কোথায়? বাংলাদেশ। কবে এসেছিস? 5 বছর হয়ে গেছে। ওই তো বনগা বর্ডার দিয়ে পলাই আসছিলাম। তার মানে উদ্বাস। এতদিন ছিলি কোথায়? কিছুদিন এখানে ওখানে ঘুরা শেষে ওই শিয়ালদা স্টেশনে মাইল লাগে আসছিলাম। আচ্ছা তোর মাটা ভাগলো কেন? এইটা তো জানি না। একদিন স্টেশনে বসে আছি, অনেক রায় মা মার গায়ে তখন আর কেনা কাপড় খান নাই, একদম সুন্দর শাড়ি, হাতে কাছের চুড়ি, চোখের কাজল। মোর মাটা ছিল খুব সুন্দর। সেদিন রাতে অনেক ভালো মন্দ খাইলাম। এরপর মা মাথার পাশে শুইয়া কত কথা কইল, দেশ গায়ের কথা, বাপের কথা, মরা ভাই বোনের কথা। এই শুনতে শুনতে কখন জানি ঘুমাইয়া গেছে। আর ঘুম থেকে উঠে দেখি মা পাশে নাই। তারপর তারপর সন্ধ্যা প্রায় সকাল হইল, সকাল প্রায় সন্ধ্যা হইল, মাই আর ফেরে না। একদিন ওই রোহনের মায়ের মুখ দেখে শুনি সে নাকি লাইনে খাড়ায়। আচ্ছা দাদা একটা মায়ের তার কোলাগালে ফেলাইয়া তুই লাইনে খাড়ায়, এই কথাটা আস্তিক কাকা আছে কি? আস্তিক কাকাই অভিনয়টা করেছে। আস্তিক মজুমদার আবহ উপখ্যাপন করেছে নাটকে এই প্রথম জীবনে শিল্পায়ন স্টুডিও হলে এবং নাট্যায়নের উৎসবে প্রথম হাতেখড়ি হলো সিজা হাওলাদারের নাটকে প্রক্ষেপণ করলো মিউজিকের অভিনয়টাই করে সুজিত। ধনপতি একটু আসবে। ধনপতি আলোর ডিজাইনটা ও এর পর থেকে আলোটা চালাবে সুজিত বণিক, আজকেও চালিয়েছে ধনুর সাথে। আর দীপ মঞ্চে সাজিয়েছে অর্পিতা। আর সোমা পোশাকটা আমি নির্দেশকের হাতে মাইক্রোফোনটা তুলে দিই। বলার কিছু নেই, সব নিজেদের মানুষ। হঠাৎ মনে হলো যে একটু নাটক করে বসি এবং এই নাটকটা আপনারা যারা দেখলেন অনেক কিছু বলার ছিল, সেটা চেষ্টা করেছি আমাদের মতো করে বলার। আসলে আমাদের সাথে না মানে ভগবান, আপনারা যারা বিশ্বাস করেন তারা সঙ্গ দেয় না। গতকাল রাত 1:30 পর্যন্ত রিহার্সাল হয়েছে, এখন স্ক্রিপ্ট ওইভাবে আছে, ঠিকঠাক মুখস্থ হয়নি। তা ভাবলাম ধীরাজকে বললাম মাইন্ডটাই কর, তখন না চলো না, তো ঘরের অনুষ্ঠান, আমাদের ঘরে নাট্যায়ন তো ঘরের বন্ধু তো, আমরা মনে করি একটা কিছু করি। তো সেই আশ্রয় তারা দিয়েছে এবং প্রশ্রয় দিয়েছেন আপনারা সাহস জুগিয়েছেন প্রতিদিন, সেই সাহস দিয়েছেন বলে আজকে আমরা এই কাজটা সাবলীলভাবে করতে পারলাম। ভুল ত্রুটি অনেক কিছু আছে, সেগুলো আমরা আগামীতে আপনাদের কাছে শুনে নেবার চেষ্টা করব। এরা নাটকটা নিয়ে পড়াশোনা করেছে জয়ন্ত এবং ইমন, তাই মনে হলো এবং ধীরাজ বললো যে আমরা তো পড়ে গেছে, আমার টুপি লাগলো। মনাদা এই টুপিটা পরে বেরোয় বাড়িতে চলে গেছি, বাড়িতে গিয়ে মনাদা খুঁজে সেই টুপিটা বের করে। থ্যাংক ইউ মনাদা, ধন্যবাদ। এইভাবে আমাদের কাছে থেকে পাশে থেকে আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা সঠিক পথে সঠিক রাস্তা দেখতে পারি। সবাই ভালো থাকুন,
নাট্যায়নের নাট্য উৎসবের সাথে থাকুন, প্রতিদিন এসে হল ভরিয়ে দিন, কেন গোবরডাঙ্গার গর্ব আমরা। সকল শিল্পীদের আমরা নাট্যায়নের পক্ষ থেকে সম্বোধিত করছি। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়েই এখন ইমন থিয়েটার তার প্রযোজনা নিয়ে ছড়িয়ে পড়েছে, সকলের মনে জায়গা করে নিয়েছে। আমরা কৃতজ্ঞতা